মাইলস্টোন অনলাইনে তোমাদের স্বাগত। গত রবিবার 11টা থেকে 12টা অবধি যে ডব্লিউবিপি কেপি মক টেস্ট নেওয়া হয়েছিল 85 মার্কসের, তার যে অঙ্কগুলো সেগুলো সলিউশন করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নাও। প্রথম অঙ্ক 9 দাগ। 9 দাগের অঙ্কে বলা হয়েছে 540 কিলোমিটার কিছু পথের কিছু অংশ ট্যাক্সিতে, কিছু অংশ বাসে গেছে। এরপরে বলে দিয়েছে যে যদি সম্পূর্ণ দূরত্ব ট্যাক্সিতে যায়, তাহলে সম্পূর্ণ দূরত্ব ট্যাক্সিতে যদি যায়, তাহলে ট্যাক্সি এতে যদি সম্পূর্ণ দূরত্ব মানে 540 কিলোমিটার দূরত্ব যায়, তাহলে তার 1 ঘন্টা কম সময় লাগে। কার থেকে? 10-এর থেকে 1 ঘন্টা কম সময় লাগে। 10-এর থেকে 1 ঘন্টা কম সময় লাগলে 9 ঘন্টা লাগবে। দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ। তাহলে ট্যাক্সির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়, কারণ আমাদের একটা অপশনেই ট্যাক্সির গতিবেগ 60 কিলোমিটার দেওয়া আছে। তবুও যদি বাসের গতিবেগ আমরা বার করতে চাই, বাসের গতিবেগ যেহেতু জানি না, ধরে নিই এক্স, তাহলে এই 540-এর মধ্যে বাসে গেছে 180 কিলোমিটার। এই 180 কিলোমিটার এক্স গতিবেগে গেছে, দূরত্ব বাই গতিবেগ সময়। আর 540-এর মধ্যে 180 যদি চলে যায় বাসে, তাহলে বাকি থাকে 360। এই 360 ট্যাক্সিতে গেছে, তার গতিবেগ আমরা বার করেছি 60 গতিবেগে। দূরত্ব বাই গতিবেগ সময়, এই দুটো সময় সমান সমান কত? 10 ঘন্টা। এটা কাটি, 6 দিয়ে এটা কাটলে 6 হবে। 180/x প্লাস না দিয়ে ইকুয়ালটা একেবারে দিয়ে দাও। 6টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 10 থেকে 6 চলে গেলে 4, নিচে কিছু নেই মানে 1, 4 দিয়ে এটাকে দিয়ে দিই 45, অর্থাৎ x ইকুয়াল টু 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিসের গতিবেগ বেরোলো? বাসে। যদিও বা পরীক্ষায় এই স্টেপটুকু অবধি করলেই হয়ে যাবে। 11 থেকে বলা হয়েছে 25টি সংখ্যার গড় 18। তাহলে 25টার গড় যদি 18 হয়, মোট আমরা কিভাবে বার করবো? গুণ করবো। সেই 25টার মধ্যে প্রথমে 12টা সংখ্যার গড় বলে দিয়েছে 14, তাহলে টোটাল হবে 12 ইন্টু 14 প্লাস, আর শেষের যে 12টা সেটার গড় হচ্ছে 17, তাহলে 12 ইন্টু 17, তাহলে 12 আর 12 24টা হয়ে গেল। 25টা সংখ্যা থেকে 24টা সংখ্যা যদি আমরা মাইনাস করি, তাহলে বাকি একটা সংখ্যা, সেটা 13 নম্বর সংখ্যাটা পড়ে থাকবে। তাহলে এই দুটো যোগ করে এটা থেকে মাইনাস করতে, 25কে 4 দিয়ে গুণ করলে 100, একে 4 দিয়ে গুণ করতে হলে 4 দিয়ে ভাগ করবো, 18কে 4 দিয়ে ভাগ করলে 4.5, 4.5 আর 100 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 450। এটা মনে মনে ক্যালকুলেশন করার জন্য। মাইনাস 12 ইন্টু 14, 4 12 48 8, হাতে 4, 12কে 12 আর 4 16, প্লাস 7 12 84 4, হাতে 8, 12কে 12 আর 450, মাইনাস 8 আর 4 12 2, হাতে 1, 6 আর 1 7, 2 আর 1 3, 300। যদি মাইনাস করি 2 থেকে 10 অবধি যদি গুনি, তাহলে 8, হাতে 1, 7 আর 1 8, 8 আর 7 15, হাতে 1 78। অর্থাৎ আমাদের যে 13 নম্বর সংখ্যাটা হলো, সেটার মান কত? 78। এটা 13তম সংখ্যা। এটা আমাদের 12 দাগের কোশ্চেনে বলা হয়েছে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে 21,600 সংখ্যাটি একটি প্রকৃত বর্গ সংখ্যা হবে। 21,600 এটাকে বর্গ বানাতে হবে। আমি এটাকে ভেঙে লিখছি 216 ইন্টু 100। তাই 100টা আমরা দেখতেই পাচ্ছি এটা বর্গ রূপে রয়েছে, তার 10-এর। তাহলে বাকি পড়ে থাকছে 216। এটাকে বর্গ বানাতে গেলে আমরা কি করব? কত ভাগ বা গুণ করবো দেখে নিই। 2 দিয়ে দিলে 10 দুগুণ 20, 8 দুগুণ 16। 2 দিয়ে দিলে 5 দুগুণ 10, 4 দুগুণ 8। 2 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3। তা এখানে এই পার্টটা আমাদের পূর্ণবর্গ রূপেই রয়ে গেছে। এখানে বর্গ বানাতে গেলে জোড়ায় জোড়ায় নিতে হবে। এই 2 আর এই 2 একটা জোড়া হচ্ছে, এই 3 একটা জোড়া হচ্ছে, সিঙ্গেল পড়ে থাকছে এই 2 আর এই 3। অর্থাৎ এই 2 আর 3কে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে 3 দুগুণ 6, 3 দুগুণ কত? এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়া মানে ভাগ করা, 6 ভাগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। অথবা এই 2 এর সাথে একটা 2 জোড়বো, আবার 3 এর সাথে 3 জোড়বো, তাহলে এটা জোড়া জোড়া হয়ে যাবে। তাহলে 3 দুগুণ 6 গুণ করলেও এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 6 গুণ বা ভাগ করলে এটা পূর্ণবর্গ। 13 দাগে বলা হয়েছে, এটা সরল দিয়েছে 4 রুট অফ 256 ইন্টু 4 রুট অফ 81 প্লাস রুটের ভেতরে
3√64। সহজ অঙ্ক, সরল করো। আচ্ছা, 4 মানে একবার রুট মানে এখানে 2 থাকা, তাহলে 4 থাকা মানে দুবার রুট করবো, তাহলে এটাকে যদি দুবার রুট করি কত হবে? 256 রুট করলে 16, একবার রুট হলো, আবার 16 রুট করলে কত হবে? 4। কিন্তু 81 রুট করলে 9, 9 রুট করলে কত হবে? 3 প্লাস এখানে রুট আছে প্রথমে আর ভেতরে আছে 64 পাওয়ারে 3, মানে আমি যদি 4 কে 3 বার গুণ করি তাহলে তো 64 হয়, তাহলে 64 কে আবার কিউব রুট করলে কত পাবো? 4 পাবো। আর 4 এর মাথায় একটা রুট আছে, তাহলে রুট অফ 4 কত হবে? 2। তাহলে 3 4 12, 12 আর 2 কত? 14, 14 হচ্ছে আমাদের অ্যান্সার। 19 দাগের কোশ্চেনটা তোমরা ফলো করো, টাকা পয়সার অঙ্ক, খুব কমন অঙ্ক এবং পরীক্ষায় আসে, সব পরীক্ষাতে আসে। এই অঙ্কের একটাই রুলস, একাধিক রুলস মাথায় রেখে লাভ নেই, এই অঙ্কের একটাই রুলস, সংখ্যায় থাকলে মূল্যে কনভার্ট করবে, আর যদি মূল্যে থাকে তাহলে সংখ্যায় কনভার্ট করবে। তা এখানে বলা হয়েছে মুদ্রার সংখ্যার অনুপাত, তা আমি যদি সংখ্যার অনুপাত লিখি তাহলে এরা বলেছে 3:4:5। এটাকে যদি মূল্যে কনভার্ট করি, প্রথমে 1 টাকা আছে, 1 টাকার কয়েন 3 পিস আছে, তার মূল্য 3 টাকা হবে। 50 পয়সার কয়েন 4 পিস আছে, তার মূল্য 2 টাকা হবে। আর 25 পয়সার কয়েন 5 পিস আছে, তার মূল্য 1 টাকা 25। সব মিলিয়ে কত হচ্ছে? 3 আর 5, 6.25, 6.25। আমাদের হিসাবে টোটাল 6.25, কিন্তু ওরা বলেছে 93.75, ওরা বলেছে 93.75। তাহলে আমাদের হিসাব থেকে ওদের হিসাব কত গুণ? 15 গুণ। যে এটা কত গুণ না বার করতে পারো, তাহলে এইটাকে এটা দিয়ে সারাফে ভাগ করে নেবে 15 গুণ। প্রশ্ন করা হয়েছে কোন মুদ্রা কটি আছে, সংখ্যা চেয়েছে, তাহলে সংখ্যার অনুপাত এইগুলো, তাহলে এটাকেও আমরা 15 গুণ করবো, 3 15 45, একটা অ্যান্সার বেরোলো। এটাকেও আমরা 15 গুণ করবো, 4 15 60, আরেকটা অ্যান্সার বেরোলো। এটাকেও আমরা 15 গুণ করবো, 5 15 75, আরেকটা অ্যান্সার বেরোলো। তাহলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কটি, এটা আমরা। এর পরের কোশ্চেন আছে 26 দাগ। 26 দাগের অঙ্কটা খুবই সহজ অঙ্ক। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8। এখানে অপশনে যে কটা অপশন দেখতে পাচ্ছ 18, 42, 81 আর 24, প্রত্যেকটা 8 কে 8, 4 2 8, 8 কে 8, 4 2 8, প্রত্যেকটারই গুণফল 8, ফলে এখান থেকে কিছু ভাবা যাচ্ছে না। এরপরে বলেছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়। তো আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে 24 সংখ্যাটা আছে, এর সাথে যদি আমি 18 যোগ করি, 8 4 12 3 হাতে 1 একারে যদি 4, তাহলে ছিল 24, উল্টে গেল 42, তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কোনটা হবে? 24। পরের অঙ্ক আছে 34 দাগের। 34 দাগের অঙ্কে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণ 15। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের কর্ণ এর ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, এটার মান দিয়েছে 15। অতএব তাহলে এই ইকুয়াল টু কত হবে? 15/√2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, মানে a স্কয়ার, এটাকে স্কয়ার করছি মানে ওর মানটাকেও স্কয়ার করব, 15/√2 এর স্কয়ার। 15 এর স্কয়ার করলে হয় 225, আর √2 এর স্কয়ার করলে হয় 2। 225 কে 2 দিয়ে ভাগ করলে 112.5 হয়। এটা আমাদের। পরের কোশ্চেন 35 দাগ। 35 দাগের অঙ্কে বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়। 1 ঘন্টা কোনো বস্তু যে দূরত্ব যায় সেটাই তার গতিবেগ। তাহলে আমরা যদি অনুকূলের গতিবেগটা লিখি তাহলে আমরা লিখতে পারি 20 কিলোমিটার পার ঘন্টা। এরপরে বলা হয়েছে একই দূরত্ব স্রোতের প্রতিকূলে অতিক্রম করতে 2 ঘন্টা সময় নেয়। আর যদি প্রতিকূলে যায় তাহলে ওই 20 কিলোমিটার যেতেই 2 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত পড়ে যাচ্ছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রশ্ন করা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ, এটা খুব সহজ অঙ্ক। স্থির জলে নৌকার গতিবেগ বার করতে গেলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, আর স্রোতের গতিবেগ বার করতে গেলে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। তাহলে এটা স্থির জলে নৌকার গতি চেয়েছে, তাহলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, 30/2 মানে 15 কিলোমিটার পার ঘন্টা। 36 জায়গায় অঙ্কটা একটু ভালো করে বুঝবে। অঙ্কটা বলা হয়েছে এ ও বি কল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হতে যে সময় নেয় যথাক্রমে 6 আর 9 ঘন্টা। দুটি কলই খুলে রাখা হলেও চৌবাচ্চাটির নিচে একটি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 54 মিনিট বেশি সময় লাগবে।
এই 6 আর 9 ঘন্টাকে যদি আমরা মিনিট করি তাহলে আমাদের ডিজিটগুলো অনেক বড় বড় হয়ে যাবে, ফলে আমরা ঘন্টায় রেখে অঙ্কটা করব। তাহলে এখানে ডিজিট কী কী আছে, একটা 6 ঘন্টা, একটা 9 ঘন্টা, আরেকটা 54 মিনিট যে বেশি নিচ্ছে, এই 54 মিনিটে আছে তাই ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করে নেবে। 6 দিয়ে ভাগ করলে 6 9 54, 6 10 60। আচ্ছা, যেহেতু ভগ্নাংশে এসছে নিচের ডিজিটটাকে আমাদের দেখার দরকার নেই। এই 6 9 আর 9 এর এলসিএম কত হবে? এর এলসিএম হবে 54। এইটাকে এলসিএম ধরে আমরা করবো, এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। যখন 6 ঘন্টায় ভরে তখন ক্ষমতা কত? 9। আর যে 9 ঘন্টায় ভরে তার ক্ষমতা কত? 100। এগুলো সব ভরে তাই প্লাস দিই। একটা নল আছে, যেই নলটা ট্যাঙ্কিটাকে খালি করছে, সেই নলের ক্ষমতা আমরা জানি না, কিন্তু সবকটা মিলে যখন একসাথে কাজ করবে তখন 54 মিনিট বেশি লাগবে। এই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। এবার আমরা এখানে দেখে নেব এই 9 ক্ষমতা আর 6 ক্ষমতা দিয়ে কাজ করলে কত সময় লাগে। তাহলে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি 54, 9 আর 6 15, তাহলে 15 ক্ষমতা অ্যাপ্লাই করছে। এটা যদি 3 দিয়ে কাটি, 3 5 15, আর এটা কাটলে হবে 3 18 54। তাহলে কত হচ্ছে এটা? 18/5 ভাগ করে দিই। 3 5 15, 3 আসলো 3/5। আচ্ছা, 3 পূর্ণ 3/5, এই 3 পূর্ণ 3/5 ঘন্টা, এটাকে আমরা ঘন্টার মিনিটে কনভার্ট করবো। ঘন্টাকে মিনিট করতে গেলে আমরা 60 দিয়ে গুণ করবো, 5 দিয়ে কাটলে 12। অর্থাৎ এটা কি আসলো? 3 ঘন্টা আর 3 12 36 মিনিট। যখন এই দুটো নল যখন একসাথে ভরছে তখন ট্যাঙ্কিটা ভরতে 3 ঘন্টা 36 মিনিট টাইম লাগে। কিন্তু এই ছিদ্রটা দিয়ে জল বেরোচ্ছে বলে আরো 54 মিনিট বেশি লেগেছে। তাহলে এই 36-এর সাথে আরো 54 আমরা অ্যাড করে দিই। তাহলে কত হচ্ছে? এটা 4 4 0 হাতে 1, 5 আর 1 6 আর 3 9, আর এখানে আসে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা 90 মিনিট, এই সাইডে করি, তো 3 ঘন্টা 90 মিনিট। এর অর্থ হচ্ছে এখান থেকে 60 বেরিয়ে আসছে, মানে 4 ঘন্টা, আর এখানে 30 করে থাকছে, 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট মানে আমি এটাকে বলতে পারি 4.5 মিনিট। এই টাইমটা লাগছে বেড়ে গিয়ে। তাহলে এখানে আমাদের 4.5 টাইম লাগছে। তাহলে ক্ষমতা কত? এই 54কে যদি আমি 4.5 দিয়ে ভাগ করি, এখানে রাফে করছি দেখো, 54কে যদি আমি 4.5 দিয়ে ভাগ করি, পয়েন্ট তুললে এখানে 10 আসবে। আচ্ছা, এটাকে 9 দিয়ে কাটলে 5 9 45, 6 9 54, আর 5 দিয়ে কাটলে 2, আর 6 দুগুণে কত হচ্ছে? 12। এবার খেয়াল করো, এখানে ক্যালকুলেশন করতে দেখে নেবে। তাহলে এইটা দিয়ে এই নলটার ক্ষমতা 9, এইটার ক্ষমতা 6, এই যেটা দিয়ে জল লিক হচ্ছে সেটার ক্ষমতা আমরা জানতাম না, কিন্তু তিনটে মিলে যখন একসাথে কাজ করছে, তিনটে মিলে, তখন টোটাল কত ক্ষমতা দেখাচ্ছে? 12। তাহলে এই 9 আর 6 মিলে আমরা দেখছি 15 জল ঢুকেছে, কিন্তু রেজাল্টে কি দেখছি? 12। অর্থাৎ এখান দিয়ে কত লিক হয়েছে? 3 করে লিক হয়েছে। আমাদের কাছে প্রশ্ন করেছে যে এই ছিদ্র দিয়ে এই ট্যাঙ্কিটি কত সময় ভর্তি হয়। তাহলে ছিদ্র দিয়ে যদি ট্যাঙ্কিটি ভর্তি করতে চাও তাহলে ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে 54, আর এই ছিদ্রের ক্ষমতা হচ্ছে 3। 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এখানে মাইনাস, মানে ছিদ্র আছে, এটা 3 18 54, তাহলে আমাদের কত সময় লাগবে? 18 ঘন্টা টাইম লাগবে। এটা আমাদের অঙ্কটা একটু কনসেপচুয়াল অঙ্ক, আমরা ভালো করে এটা ফলো করব। পরের অঙ্ক 37 দাগ। 37 দাগেরটা একেবারে ইজি অঙ্ক। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কের সমষ্টি 9। এখানে অপশন বি আর অপশন ডি, এই দুটোর সমষ্টি 9 হচ্ছে। বলা হচ্ছে সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করে। এটা সিম্পল অঙ্ক। আমরা যদি সংখ্যাটা 45 ধরি, তার সাথে যদি 9 যোগ করি তাহলে এটা 54 হচ্ছে। তাহলে অঙ্কটার স্থান পরিবর্তন করছে, তাহলে অপশন কত হবে? 45। নেক্সট কোশ্চেন 38 দাগ। এই 38 দাগের অঙ্কটা ভালো করে খেয়াল করবে, কারণ এই টাইপের অঙ্ক স্টেট লেভেলের পরীক্ষায় খুব পরিমাণে আসে। 1/3.718, এটা সমান সমান 0.2689 যদি হয়, তবে জানতে চেয়েছে 1/0.0003718 এর মান কত হবে। তাই একটু মনে রাখবে, এগুলো খুব সিম্পল ব্যাপার। এখানে 7-এর পরে পয়েন্ট ছিল, খেয়াল করবে, এটা সেম, এটা 0 দিয়ে বাড়িয়েছে, 7-এর পরে পয়েন্ট ছিল। আর সেই 7-এর পরে পয়েন্ট থেকে, মানে এই জায়গা থেকে
পয়েন্টটা ক ঘর পরে সরেছে, 4 ঘর। যেহেতু নিচে আছে, এই ডিজিটটা নিচে আছে, তাই এই 4 ঘরের এফেক্ট ওপরে ওপরে গিয়ে পড়বে। এর মান ছিল এইটা, যেহেতু নিচে আছে তাই এর বিপরীত হয়ে যাবে। আমরা কিন্তু ওপরের মান বার করছি, এটা নিচের সংখ্যা, এটা ওপরের সংখ্যা, ফলে এই পয়েন্টটা ওই দিকে 4 ঘর সরে যাবে। অর্থাৎ 2 6 8 9 এর পরে পয়েন্ট, লাস্টে পয়েন্ট দেওয়ার কোনো অর্থ হয় না, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ভালো করে খেয়াল রাখবে। পরের কোশ্চেন 51 থেকে বলা হয়েছে এ আর বি একটি অংশীদারি কারবারে চুক্তিবদ্ধ হবে। এ আছে আর বি আছে, এরা একটা অংশীদারি কারবার করছে। এ 8 মাসের জন্য 16,000 টাকা, এ দিয়েছে 16,000 টাকা 8 মাসের জন্য, আর বি কত টাকা দিয়েছে জানি না, মনে করি x টাকা, ও টাকাটা খাটিয়েছে 4 মাসের জন্য। মোট মুনাফার 2/7 অংশ, এই যে 2/7, মোট যদি 7 টাকা আয় হয় তাহলে 2 টাকা পাবে বি, 2 টাকা পাবে বি, তাহলে 7-এর মধ্যে 2 যদি বি পায় তাহলে কত পাবে 5 টাকা। এই আমাদের ইকুয়েশন তৈরি হবে। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে এটা কাটবো 2, 5 দিয়ে এটা করবো 3 5 15, 5 2 10, দুটো শূন্য, 2 2 4, 4 দিয়ে এটা গুণ করে দেবো, 0 0, 4 2 8, আর 3 4 12, তাহলে 12,800 টাকা বি বিনিয়োগ করেছিল। এটা আমাদের 52 টাকার কোশ্চেনে বলা হয়েছে 15 টাকার 4/8 এর 4/11 অংশ কত টাকা। একদম সিম্পল একটা ইকুয়েশন, সরল। এটা 4টা 32 আর 1 33, এটা 4/11, 11 দিয়ে টাকা কাটলে 3, 4 দিয়ে টাকা কাটলে 2, তাহলে 3 15 45 আর নিচে 2, 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 22.50। আমাদের কত নম্বর অপশন? অপশন সি। পরবর্তী কোশ্চেন 53 টাকা নর্মাল সরল দিয়েছে। 13/1/2, 4/1/2 ব্র্যাকেটের ভেতরে 3 - 2/1/2 নর্মাল সরল। এটাকে ভাঙিয়ে দিই, 13 2 26 আর 1 27, মাইনাস 4 2 8 আর 1 9, মাইনাস ব্র্যাকেট রাখলাম 3, এটা হবে কত 2 2 4 আর 1 5। পরবর্তী লাইন 27/2, এটা 9/2 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কত হবে 3 2 6 - 5 মানে 1। 27/2 মাইনাস, নিচে 2 আছে, উপরে ডাইরেক্ট মাইনাস করে দেবো, তাহলে কত হবে 9 থেকে যদি 1 বিয়োগ হয় কত হবে 8। নিচে 2 আছে, দুটোরই সেম, 27 থেকে 8 মাইনাস করব 19। 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 9/1/2, এখানে অপশনে 9/1/2 আছে, নেই, এই অঙ্কের অ্যান্সার অপশন ভুল আছে, 9/1/2। পরবর্তী কোশ্চেন 54 দাগের, এটা খুব কমন অঙ্ক। সর্বাধিক কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 5966 এবং 5257 একে ভাগ করলে যথাক্রমে 3 আর 6 ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকা মানে কি অবশিষ্ট, মানে এক্সট্রা। তাহলে প্রথমে যদি আমরা ওটাকে কমিয়ে দিই তাহলে ভাগশেষ আর থাকবে। তাহলে এটাতে 3 ভাগশেষ থাকবে, 3কে কমিয়ে দিই, এটা 6 ভাগশেষ থাকবে, 6কে কমিয়ে দিই। এটা 3 মাইনাস করলে 5963 হবে, এটা 5251। এইবার এই দুটো যদি গসাগু করি তবে আমরা সেই বৃহত্তম সংখ্যা পাবো যাকে দিয়ে এদেরকে ভাগ করলে এখানে 3 আর এখানে 6 অবশিষ্ট থাকবে। তাহলে অতএব এত বড় ডিজিট যেহেতু নর্মাল গসাগু না করে ভাগ টুকরায় গসাগু করবো, তাহলে 5251 একে আমরা ভাগ করব 5963, এটা দিয়ে প্রথমে একবারই যাবে, 5251 2 1, এটা 7। এবার এই 712 দিয়ে আমরা এটাকে ভাগ করব 5251, কবার যাবে 7 বার যদি দিই, 7 আর 56 বেশি হবে, 7 বার দিই, 7 2 14 4 হাতে 1, হাতে 7 আর 1 8, 7 7 49। মাইনাস করলে কি হবে 4 এর পর থেকে 11 অবধি গুণলে 7, হাতে 1 8 আর 1 9, 9 আর 6 15, হাতে 1 50 2, 267 দিয়ে আমি আবার 712 কে ভাগ করব। এটা কবার যাবে, দুবার দিলে 2 2 4, 3 বার দিলে 3 2 6, 3 বার দিলে 3 বার 3 7 21 এর 1,
হাতে 2, 3 4 18, 19 20 শূন্য, হাতে 2, বেশি হয়ে যায় 3, তাহলে এটা আমি 2 বার দিই। 7 দুগুণে 14 4, হাতে 1, 6 দুগুণে 12 রাখে 13 3, হাতে 2, 4 রাখে 5। 4 এর পর থেকে 12 দুগুণে 8, হাতে 1, 3 রাখে 4, 4 এর পর থেকে 11 দুগুণে 7, হাতে 1, 5 রাখে 6, 178। এই 178 দিয়ে আমি আবার 267 কে ভাগ করব। 178 267 একবারই যাবে, তাহলে 178, 8 এর পর থেকে 7 দুগুণে 9, হাতে 1, 7 রাখে 17 রাখে 18, 19 20 21 22 23 24 25 26 8। এবার এই 89 দিয়ে আবার 178 কে আমাদের ভাগ করতে হবে। 89 দিয়ে কবার যাবে? দুবার, তাহলে 178 আমাদের মিলে যাবে। তাহলে লাস্ট আমাদের কত আসলো? 89। অনেকটা করতে হয়েছে। তাহলে HCF সমান সমান 89। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা কত? 89। পরের কোশ্চেন 55 দাগ। 55 দাগে বলেছে যদি দুজন মহিলাকে পরিবর্তিত করে 35 আর 45 বছরে দুজন মানুষকে একটি 8 জনের দলে নেওয়া হয়, তবে গড় বয়স 2 বছর করে কমে যায়। 8 জনের দল 2 বছর করে কমে গেছে, তার কত কমেছে? 16 বছর কমে গেছে। কখন? না যখন 35 আর 45-এর পরিবর্তে দুজনকে আনা হয়েছে। তাহলে 35 আর 45 টোটাল কত হচ্ছে? 70 80। আর ওখানে কত কমে গেছে? 16। তাহলে 80 আর 16 কত হবে? 96। তাহলে যে দুজন এসেছিল তাদের বয়স কত? 96। অতএব ওই দুই জনের গড় বয়স 96/2 কাটাকাটি করলে 48 বছর। এটা আমাদের 56 থেকে বলা হয়েছে 24 জন ব্যক্তি দৈনিক 7 ঘন্টা কাজ করে 27 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এটাকে আমরা অ্যাপ্লাই করব M1 B1 W1 M2 B2 W। প্রথমে বলা হয়েছে 24 জন ব্যক্তি, মানে ম্যান আছে 24 জন, 7 ঘন্টা কাজ করবে। ডব্লিউটা নিচে যায়, এখানে M1 D1 T1, এখানে M2 D2 T2, ডব্লিউ নিচে যাবে যেটা ওয়ার্ক। 24 ইন্টু 7 ঘন্টা করে কাজ করছে 27 দিন, একটা কাজ করে দেয়া লাগবে। দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 14 জন ব্যক্তি, 14 জন ব্যক্তি দৈনিক 9 ঘন্টা করে কাজ করছে, কতদিন সময় লাগবে? 9 ঘন্টা। D2 আমরা আমাদের এখানে বার করতে হবে। 9 দিয়ে এটা কেটে দিই, 3 9 27, 7 দিয়ে এটা কাটবো 2, 3 দিয়ে এটা কাটবো 4, 3 দিয়ে এটা কাটবে না, 3 কাটবে না, 2 দিয়ে এটা কাটবো 12। অতএব ওপাশে আমাদের D2 পড়ে আছে, এপাশে 3 12 কত? 36। 36 আমরা D2 বার করছি, 36 দিন টাইম। এটা হলো আমাদের অ্যান্সার, 36 দিন। অপশন কত আছে? অপশন ডি। 57 দাগের অঙ্কে কি বলা হয়েছে? একটি পণ্যের ধার্য মূল্য প্রথমে 20% বাড়ানো হলো এবং পরবর্তীকালে আরো 10% বাড়ানো হলো, মোটের উপরে শতকরা কত বাড়ানো হলো? এটা সাকসেসিভের কেস। প্রথমে 20% বাড়ানো হলো মানে +20, পরে 10% বাড়ানো হলো মানে +10, প্লাসে প্লাসে প্লাস 20 ইন্টু 10/100, নর্মাল অঙ্কটা। 20 আর 10 30, প্লাস দুটো শূন্য কেটে গেল, 2 অর্থাৎ টোটালের উপর 32% বৃদ্ধি হলো। 58-এ বলা হয়েছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটে সংখ্যা আছে, দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যা থেকে যেহেতু বলেছে 4 থেকে বলে তাকে 100 ধরতে হবে। তা দুটি সংখ্যা, প্রথম সংখ্যাটা 30 কম মানে 70, আর দ্বিতীয় সংখ্যাটা 37 কম মানে এটা 63। প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম? এটা কত কম? এটা একদম D2 সুবীর দাসের বই থেকে তুলে দেওয়া। এখানে কত কম? এটা 7 কম। এই যে 7 কম কতর উপরে? 70-এর উপরে। অতএব 70-এ কম 7, 100-এ কত? 7 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে 10%। তাহলে 10% অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন 59। কোন সংখ্যার 2/3 অংশ থেকে 50 বাদ দেওয়া হবে। মনে করি x এর 2/3, এখান থেকে যদি 50 আমরা বাদ দিই তবে কি হবে? সংখ্যাটি 40 ও ওই সংখ্যার 1/4 অংশের যোগফল হবে। এই সংখ্যাটা কি হবে? সংখ্যাটা 40 এবং ওই সংখ্যা মানে x
এর 1/4 এর যোগফলের সমান। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে ইকুয়েশন 2x/3 - 50 ইকুয়াল টু, এটা আগে কিছু করে লিখছি, x/4 + 24। x গুলোকে এক সাইড করে দিই, 2x/3 - x/4, এটা পাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 40 আর 50 হয়ে যাবে 90। 4 আর 3 এর এলসিএম হচ্ছে 12, 3 দিয়ে 4, 4 দুগুণ 8x মাইনাস 4 দিয়ে 3, এটা 3x, এটা সমান সমান 90। 8x থেকে 3x চলে গেলে 5x/12 সমান সমান 90, 5 18 90। তাহলে x ইকুয়াল টু 18 আর 12 গুণ করলে 8 12 96, 6 হাতে 9, 12 কে 12 আর 9 21, 216। তাহলে আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে সংখ্যাটি কত, এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 216। 60 অঙ্কটা, যখন এ এর বয়স 4 বছর 7 মাস তখন বি জন্ম। মনে করি এ এই সময় জন্মেছিল, এ এর বয়স যখন 4 বছর 7 মাস তখন এখানে এ জন্মেছিল, এই সময় বি জন্ম। বি এর বয়স যখন 3 বছর 4 মাস, এখান থেকে বি আবার বড় হচ্ছে, ওর বয়স যখন 3 বছর 4 মাস তখন সি জন্ম। সি এর বয়স যখন 5 বছর 2 মাস, অর্থাৎ সি এর বয়স হচ্ছে 5 বছর 2 মাস, তখন তাদের তিনজনের বয়সের পর আমরা জানতে পেরেছি। তাহলে এখান থেকে এই অবধি এ হয়েছে, তাহলে এর এইখানে এসে বয়সটা কত হবে? তাহলে বি এর সাথে 3 বছর 4 মাস, এখানে 4 বছর আর 3 বছর 7 বছর হচ্ছে। মানে এর এখান থেকে বয়স এই অবধি যেতে হবে, তাহলে এর এই বয়সের সাথে এই বয়স আর এই বয়স যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এর বয়স আমরা নির্ণয় করছি। এখানে 4 আর 3 7, 7 আর 5 12, তাহলে 12 বছর। আর এখানে 7 আর 4 11, 11 আর 2 13, 11 আর 2 13, 13 মাস, মানে 12 মাসে 1 বছর পেরিয়ে আসছে, মানে এটা 13 বছর হয়ে যাচ্ছে, 13 বছর 1 মাস। পুরো এখান থেকে এই অবধি এর বয়স নির্ণয় করব। এবার বি এর বয়স, বি এর শুরু এখান থেকে, তাহলে এখান থেকে এই অবধি 3 বছর 4 মাস, আবার এখান থেকে 5 বছর 2 মাস, তাহলে 3 আর 5 8 বছর, 4 আর 2 6, তাহলে বি এর বয়স হচ্ছে 8 বছর 6 মাস। আর সি এর তো এখান থেকে এইটুকুই শুধু বয়স, সি এর বয়স হবে 5 বছর 2 মাস। টোটাল আমরা যোগ করি, 6 আর 2 8 আর 1 9, তাহলে এটা 12 বার হচ্ছে না, মানে আর বছরে আসবে। আর এটা কত হবে? 8 আর 5 13, 13 আর 13 26 বছর। 26 বছর 9 মাস হচ্ছে তিনজনের টোটাল বয়স হয়েছে। এটাকে আমাদের বলেছে গড় বয়স নির্ণয় করতে। 26 বছর আর 9 মাস, 26 বছরকে আমরা 3 দিয়ে ভাঙছি, খেয়াল করে 26কে আমরা 3 দিয়ে ভাঙছি, 3 6 18, 3 8 24, 3 8 24, এক্সট্রা থাকছে 2, মানে এখান থেকে আমাদের 8 বছর বেরিয়ে আসলো। তাহলে এখানে থাকছে 8 বছর, এখানে থাকছে 2 মাস, আর এই যে 9 মাস থাকছে এটা তিনজনের মধ্যে ভাগ হলে, 9 মাস যদি তিনজনের মধ্যে ভাগ হয়, এক একজনের ভাগে 3 মাস করে পড়ছে, তাহলে এইখানে আসছে 2 মাস প্লাস আরো 3 মাস, টোটাল গড় বয়স কত হচ্ছে? 8 বছর 3 আর 2 5 মাস। গড় বয়স 61 দাগ। এবং তোমাদের মক টেস্টের লাস্ট অঙ্ক, এবিসি এর বেতন যথাক্রমে, এখানে এ বি আর সি আছে, এদের বেতন যথাক্রমে 450 টাকা, 725 টাকা এবং 975 টাকা। তাদের বেতন বৃদ্ধির হার যথাক্রমে এদের কার্যকালের সমানুপাতিক, মানে যত দিন বাড়বে একই হারে বেতনটাও বৃদ্ধি পাবে। যদি তাদের কার্যকাল যথাক্রমে 3 বছর 8 বছর আর 10 বছর হয় এবং এর বেতনটা বৃদ্ধি পেয়ে 486 হয়েছে, 486, তাহলে 450 থেকে 486 বেড়েছে কত? 36। আর এই 36 বেড়েছে ক বছরে? 3 বছরে, তাহলে প্রতি বছর কত করে বেড়েছে? 12। অর্থাৎ প্রতি বছর যে 12 করে বেড়েছে এটাকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, বি এর কত? বি এর ক বছর ধরে? 8 বছর ধরে বেড়েছে, তাহলে 12 করে যদি 8 বছর বাড়ে, তাহলে 8 12 96 বাড়বে, তাহলে 725 যদি বাড়ে কত হবে? 5 আর 6 11 আর 1 হাতে 1, 9 আর 1 10, আর 2 12, 2 হাতে 1, 7 আর 1 8, 821 টাকা হয়ে যাবে। আর সি
সি এর যদি আমরা করি, সি এর 12 করে 10 বছর ধরে বেড়েছে মানে 120 হয়। 975 এর উপর 120 বেড়েছে মানে 5, 7 আর 2 এর 9, আর 9 এর আগে 10। এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন করেছে, তবে বৃদ্ধির পর বি ও সি এর বেতন কত হবে? তাহলে বৃদ্ধির পর বি এর বেতন হবে 821 টাকা, আর সি এর বেতন হবে 1095। অর্থাৎ এটা আমাদের কত নম্বর অপশনে আছে? এটা আমাদের অপশন সি তে রয়েছে, সি। তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও। যদি এই ক্লাস, এটা যদিও বা মক টেস্টের সলিউশন, যদি তোমাদের এই ক্লাস হেল্পফুল হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য